হ্যাঁ, তো মূলত আমরা আগের দিন দেখেছি যে প্ল্যান্টের যে গ্রোথ রেট সেটা উম, দু প্রকার হতে পারে। এক, আর্থমেটিক গ্রোথ বা আর্থমেটিক গ্রোথ রেট আমরা বলে থাকি, হতে পারে। আর দ্বিতীয় হচ্ছে জিওমেট্রিক গ্রোথ বা জিওমেট্রিক গ্রোথ রেট হয়ে থাকে। ঠিক আছে? তো সেখানে আমরা গতদিন আরিথমেটিক গ্রোথ রেট সেটা আলোচনা করেছি। তো আশা করছি আরিথমেটিক গ্রোথ রেটটা বুঝতে বিশেষ কোনো অসুবিধা হওয়ার কথা নয়। একইভাবে জিওমেট্রিক গ্রোথ রেট আমরা বলতে পারি গুণিতক হারে। অর্থাৎ আমি আগের দিন বুঝিয়েছি যে 2, 4, 8, 16, 32 এটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন নির্দেশ করে। তো এটাকে আমরা জিওমেট্রিক রেট বা গুণিতক হার বলতে পারি। তো সাধারণত আমরা দেখব যে উদ্ভিদের কিছু কিছু বিশেষ অংশে আমরা বলতে পারি যে জিওমেট্রিক গ্রোথ রেট দেখা যায়। আমরা আগের দিন দেখেছি যে মূলত এককোষী জাইগোট স্বাভাবিকভাবে যখন বিকশিত হয়, প্রাথমিকভাবে যখন বিকশিত হয়, তখন আমরা সাধারণত দেখেছি যে প্রতিটি কোষ গুণিতক হারে বংশবিস্তার করে বা সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং একটা নির্দিষ্ট সময়ের পর, বিশেষ করে বিভেদনের সময়, আমরা দেখব যে আর্থমেটিক প্রোগ্রেশন দেখা যায়, অর্থাৎ আর্থমেটিক গ্রোথ রেট দেখা যায়। তো এটা বোঝা যাচ্ছে যে বিশেষ বিশেষ অংশে উদ্ভিদের বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা এই ভিন্ন ধরনের গ্রোথ রেট পেয়ে থাকি। তো আগের দিন যেমন আর্থমেটিক গ্রোথ রেট আলোচনা করতে গিয়ে সাধারণত আমরা দেখেছি যে যখন দৈর্ঘ্যের বৃদ্ধি হয়ে থাকে তখন মূলত আমরা দেখে থাকি যে আর্থমেটিক গ্রোথ রেট দেখা যায়। ইন আজকে একটু জিওমেট্রিক গ্রোথ রেটটা দেখে নেব। বলছে In most system, the initial growth is slow. প্রাথমিকভাবে আমরা যখন দেখব যে বৃদ্ধি হয় যে কোনো সিস্টেম, যে কোনো ক্ষেত্রে, সেটা সাধারণত আমরা বলতে পারি যে সেটা খুব ধীর গতিতে হয়ে থাকে। তো মূলত তাকে ল্যাগ ফেজ বলা হয়ে থাকে, যেহেতু সেখানে আমরা বলতে পারি যে বৃদ্ধিটা ল্যাগিং বিহাইন্ড, অর্থাৎ ধীর গতিতে সম্পন্ন হয়। অ্যান্ড ইট ইনক্রিজেস র্যাপিডলি দেয়ার আফটার। তারপরে প্রাথমিক দশার পর স্বাভাবিকভাবে দেখা যাবে যে দ্রুত বৃদ্ধি সম্পন্ন হয় এবং এই দশাকে মূলত আমরা এক্সপোনেনশিয়াল ফেজ বলে থাকি বা একে লগ ফেজও বলা হয়ে থাকে। বলছে হিয়ার বোথ দ্য প্রোজেনি সেলস ফলোয়িং মাইটোটিক সেল ডিভিশন রিটেন দ্য এবিলিটি টু ডিভাইড। আগের দিন দেখো জিওমেট্রিক প্রোগ্রেশন বা জিওমেট্রিক গ্রোথ রেট আলোচনা করতে গিয়ে দেখেছি যে মূলত প্রতিটি কোষ বিভাজনে অংশগ্রহণ করে। তো এক্ষেত্রেও আমরা দেখব যে ইনিশিয়ালি প্রাথমিকভাবে সাধারণত এই বৃদ্ধি ধীর গতিতে সম্পন্ন হয় এবং কিছু সংখ্যক কোষ, অপত্য কোষ সৃষ্টি হওয়ার পর তারা সকলেই যখন আমরা বলতে পারি যে এই কোষ বিভাজনে অংশগ্রহণ করে থাকে, তখন স্বাভাবিকভাবে বৃদ্ধিটা দ্রুত গতিতে সম্পন্ন হয়, ফলে তাকে লগ দশা বা এক্সপোনেনশিয়াল ফেজ বা এক্সপোনেনশিয়াল দশা বলা হয়ে থাকে। Here, both the progeny cells following mitotic cell division retain the ability to divide. যে অপত্য কোষগুলি একটি মাতৃকোষ থেকে যখন দুটি অপত্য কোষ সৃষ্টি হচ্ছে, মূলত সেই দুটি অপত্য কোষ তারাও সাধারণত মাইটোটিক্যালি বা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, বিভাজনে অংশগ্রহণ করে, এটাই বলা হয়েছে। হাউএভার উইথ লিমিটেড নিউট্রিয়েন্ট সাপ্লাই। দেখো, এটা আমরা জানি, এটা মূলত আমাদের অভিজ্ঞতা আছে যে কোষ যখন স্বাভাবিকভাবে গুণিতক হারে বংশবিস্তার করবে, তখন আমরা বলতে পারি যে খাদ্য বা বাসস্থান, এটা আমরা জানি। বিশেষ করে এখানে খাদ্যের সীমাবদ্ধতার কথা বলা হয়েছে, লিমিটেড নিউট্রিয়েন্ট সাপ্লাইয়ের কথা বলা হয়েছে। তো খাদ্যের সীমাবদ্ধতার জন্য দ্য গ্রোথ স্লোজ ডাউন লিডিং টু আ স্টেশনারি ফেজ। তো কী কারণে হয়? একটা নির্দিষ্ট সময়ের পর পুষ্টির অভাবে বা পুষ্টির সীমাবদ্ধতার জন্য সাধারণত আমরা দেখব যে এই বৃদ্ধি থেমে যায় এবং এই বৃদ্ধি স্বাভাবিকভাবে থেমে গেলে আমরা বলতে পারি, থেমে যায় বলতে
সেটা স্টেশনারি ফেজে প্রবেশ করে আমরা বলতে পারি, ঠিক আছে। সেই দশাটাকে স্টেশনারি ফেজ বলা হয়। এই দশায় সাধারণত বৃদ্ধি যে গতি সেটা কমে যায়। The growth slows down, leading to a stationary phase. If we plot the parameter of a growth against time, সাধারণত এখানে যদি আমরা গ্রাফটা দেখি তাহলে একটু লক্ষ্য করলে দেখবে যে সাইজ বা বিশেষ করে ওয়েট তার এগেনস্টে টাইম, অর্থাৎ সময়ের এগেনস্টে, সময়ের পরিপ্রেক্ষিতে আমরা যদি একটা কোনো উদ্ভিদ দেহের অংশের সাইজ মানে আকার বা তার ওজন যদি কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে সেখানে এই ধরনের জিওমেট্রিক গ্রোথ রেট আমরা দেখতে পাই। এবং একটা কার্ভ বা একটা রেখচিত্র অঙ্কন করলে স্বাভাবিকভাবে সেটা সিগময়েড প্রকৃতির বা এস কার্ভ আমরা বলতে পারি যে সৃষ্টি হয়। আর সিগময়েড কার্ভ এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ। আর সিগময়েড কার্ভ ইজ আ ক্যারেক্টারিস্টিক অফ লিভিং অর্গানিজম গ্রোয়িং ইন ন্যাচারাল এনভায়রনমেন্ট। ইট ইজ টিপিক্যাল ফর অল সেলস, টিস্যুজ অ্যান্ড অর্গানস অফ আ প্ল্যান্ট। ইনিশিয়াল দশায় সাধারণত আমরা এই জিওমেট্রিক গ্রোথ রেট দেখতে পাই সকল কোষের ক্ষেত্রে, সকল কলার ক্ষেত্রে এবং সকল উদ্ভিদের অঙ্গের ক্ষেত্রে। এটাই বলা হয়েছে। বলছে দ্য এক্সপোনেনশিয়াল গ্রোথ ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, একটা ফর্মুলা দেওয়া রয়েছে। আমি আগের দিনও বলেছি যে এর ডেরিভেশন সম্ভব, কিন্তু এই মুহূর্তে আমরা ডেরিভেশন নিয়ে বিশেষ মাথা ঘামাবো না। আমরা শুধুমাত্র আমাদের পরীক্ষা মানে উদ্দেশ্যে এই যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন বা যে গাণিতিক যে বিশ্লেষণ দেওয়া রয়েছে সেটা শুধু দেখে নেওয়ার একটু চেষ্টা করব। সেখানে দেওয়া রয়েছে W1 অর্থাৎ ইনিশিয়াল সাইজ বা ওয়েট আমরা বলতে পারি, ঠিক আছে না, W0 এখানে ইনিশিয়াল সাইজ বা ইনিশিয়াল ওয়েট অর্থাৎ প্রাথমিক সাইজ বা আকার বা ওজনকে নির্দেশ করছে। আর W1 সাধারণত ফাইনাল সাইজকে নির্দেশ করছে। তো W1 ইজ ইকুয়াল টু W0 ERT। এখানে আর হচ্ছে গ্রোথ রেট অর্থাৎ বৃদ্ধির হারকে নির্দেশ করে, টি টাইম অফ গ্রোথকে নির্দেশ করে, এবং ই বেস অফ ন্যাচারাল লগারিদম। বুঝতে পারছো যে এটা যেহেতু একটু প্রিন্টিং মিস্টেক আমি বলতে পারি, তো সেখানে তোমরা যদি এনসিআরটি দেখো তাহলে দেখবে যে ই তার সাধারণত মাথায় আরটি অর্থাৎ আমরা বলতে পারি যে প্রিফিক্সে আরটি রয়েছে, ঠিক আছে, সাফিক্সে নয়। এটা একটু দেখে নেবে, ERT। হেয়ার আর ইজ দ্য রিলেটিভ গ্রোথ রেট। এখানে আর হচ্ছে রিলেটিভ গ্রোথ রেট অ্যান্ড ইজ অলসো দ্য মেজার অফ দ্য এবিলিটি অফ দ্য প্ল্যান্ট টু প্রডিউস নিউ প্ল্যান্ট মেটেরিয়াল referred to as efficiency index. Hence, the final size of W1 depends on the initial size W0. দেখো সাধারণত এটাকে আমরা সাধারণত বলতে পারি যে আপেক্ষিক যে বৃদ্ধির হার সেটা বলা হয়েছে, সেটা হচ্ছে যে রিলেটিভ গ্রোথ রেট আরকে নির্দেশ করা হয়েছে। ই এখানে বেস অফ ন্যাচারাল লগারিদম, আমি আগেও বলেছি ডেরিভেশন সম্ভব, কিন্তু আমরা অত গভীরে যাব না। ফলে এই যে ব্যাখ্যাটা এখানে দেওয়া রয়েছে এর গভীরে আমি এই মুহূর্তে বলবো যে যাওয়ার প্রয়োজন নেই। আমি শুধু এইটুকুই বলবো যে এই যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা একটু যদি মুখস্থ করে নেওয়া যায় তাহলে আমি বলবো যে আপাতত যথেষ্ট, একটু যদি জেনে রাখা যায়। আর বিশেষ করে যে ভ্যালুগুলো কী অর্থাৎ আর কি, টি কি, ই কি, W1 কি, W0 কি, এটুকু জানলেই চলে, ঠিক আছে। এটাকে এফিসিয়েন্সি ইন্ডেক্স বলছে অর্থাৎ ক্ষমতা নির্দেশ করছে আমরা বলতে পারি। এগিয়ে যাব, বলছে এই ছবিটার বিশ্লেষণ আগের দিন দেওয়া হয়েছে, তো আমি আর নতুন করে এই ছবির কোনো বিশ্লেষণ দেব না, আমরা সরাসরি এরপর এগিয়ে যাব। বলছে সাধারণত আমরা দেখব যে quantitative comparisons between the growth of living system can also be made in two ways. Quantitatively অর্থাৎ পরিমাপগতভাবে, আমরা কোয়ান্টিটেটিভলি অর্থাৎ পরিমাপগতভাবে যদি দেখি তাহলে যদি তুলনা করে দেখি তাহলে সেখানেও আমরা দেখব যে দুভাবে বৃদ্ধিকে পরিমাপ করা সম্ভব। এক হচ্ছে মেজারমেন্ট অ্যান্ড দ্য কম্প্যারিজন অফ টোটাল গ্রোথ পার ইউনিট টাইম হুইচ ইজ কল্ড অ্যাবসোলিউট গ্রোথ রেট। আর দ্বিতীয় নম্বর হচ্ছে দ্য গ্রোথ অফ দ্য গিভেন সিস্টেম পার ইউনিট টাইম এক্সপ্রেসড অন আ কমন বেসিস। ফর এক্সাম্পল, পার ইউনিট ইনিশিয়াল প্যারামিটার ইজ কল্ড দ্য রিলেটিভ গ্রোথ রেট। দেখো আপেক্ষিক বৃদ্ধির হার সেটাকে রিলেটিভ গ্রোথ রেট বলছে।
তাহলে দুভাবে করা যেতে পারে, আরও দুভাবে সাধারণত আমরা এক্সপ্রেস করতে পারি বৃদ্ধির হারকে। এক হচ্ছে অ্যাবসলিউট গ্রোথ রেট, আর দ্বিতীয় হচ্ছে রিলেটিভ গ্রোথ রেট। তো অ্যাবসলিউট গ্রোথ রেট জিনিসটা কি? এক নম্বর যেমন লেখা রয়েছে যে মেজারমেন্ট অ্যান্ড দ্য কম্প্যারিজন অফ টোটাল গ্রোথ পার ইউনিট টাইম, কতটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে একক সময়ে, সেটা হচ্ছে অ্যাবসলিউট গ্রোথ রেট। আর রিলেটিভ গ্রোথ রেট অর্থাৎ সাধারণত আপেক্ষিক যে আমরা বলতে পারি যে বৃদ্ধির হার, সেটা হচ্ছে উইথ রিলেটিভ টু ইনিশিয়াল সাইজ, মানে প্রথমে যেটা ছিল তার থেকে সাধারণত কতটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে সেটাই হচ্ছে আমরা বলতে পারি যে রিলেটিভ গ্রোথ রেট, আপেক্ষিক বৃদ্ধির হার, রিলেটিভ গ্রোথ রেট। দ্য গ্রোথ অফ দ্য গিভেন সিস্টেম, 2 নম্বর, দ্য গ্রোথ অফ দ্য গিভেন সিস্টেম পার ইউনিট টাইম, এটাও পার একক সময়, expressed on a common basis. Example, per unit initial parameter is called the relative growth rate. অর্থাৎ ইনিশিয়াল প্রাথমিক যে ধরে নাও আকার বা ওজন বা আয়তন, তার সাপেক্ষে কতটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে যখন আমরা সেটা মেজার করছি, সেটা হচ্ছে রিলেটিভ গ্রোথ রেট। আর এমনি সাধারণত একক সময়ে কতটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, দ্যাট ইজ অ্যাবসলিউট গ্রোথ রেট। তো আমরা যদি বই দেখি, বইয়ে সাধারণত এর ফর্মুলা দেওয়া রয়েছে, সাধারণত এর গাণিতিক যে এক্সপ্রেশন, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, সেটা আমরা বইয়ে পেয়ে থাকি। এনসিইআরটিতে আলাদা করে সেটা বিশেষ বলা নেই। তো সেই জায়গায় তোমরা একটু দেখে নিতে পারো আলাদা করে। আমি বলবো যে যেহেতু এনসিইআরটিতে দেওয়া নেই, তাহলে সেই অর্থে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তবে এটুকু অভিজ্ঞতা থেকে বলতে পারি, যদি দেখো খুব বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়, এবং এই সংক্রান্ত বিশেষ করে কোনো অঙ্ক উদাহরণ যদি একটু দেখে নেওয়া যায়, তাহলে হয়তো আমি বলবো যে সুবিধাই হবে, কোনো অসুবিধা হবে না। আমি কেন বলছি, কারণ তোমরা যদি বিভিন্ন এমসিকিউর বই যদি সলভ করো, তাহলে দেখবে যে এই অ্যাবসলিউট গ্রোথ রেট এবং রিলেটিভ গ্রোথ রেট, তার যে ফর্মুলাটা দেওয়া রয়েছে, সেই ফর্মুলা থেকে অঙ্ক আমরা পেয়ে থাকি। তো একবার দেখতে ক্ষতি নেই। আমি বলতে পারো সুযোগ পাইনি আলাদা। বলছে কন্ডিশনস ফর গ্রোথ, বৃদ্ধির বিভিন্ন শর্ত, ঠিক আছে, বৃদ্ধির বিভিন্ন শর্ত। বলছে দ্য লিস্ট মে হ্যাভ ওয়াটার। আমরা যদি লিস্ট তৈরি করি, তাহলে দেখব যে বিভিন্ন যে সকল শর্তগুলি আমরা দেখতে পাই, তার মধ্যে প্রাথমিক হচ্ছে জল, অক্সিজেন, নিউট্রিয়েন্ট অর্থাৎ বিভিন্ন পরিপোষক। দে আর ভেরি এসেনশিয়াল এলিমেন্টস ফর গ্রোথ, অর্থাৎ বৃদ্ধির জন্য এগুলি খুবই গুরুত্বপূর্ণ। দ্য প্ল্যান্ট সেলস গ্রো ইন সাইজ বাই সেল এনলার্জমেন্ট উইচ ইন টার্ন রিকোয়ার্স ওয়াটার। বলছে একটা কোষ, একটা উদ্ভিদের কোষ, তার আকারের যদি বৃদ্ধি, একটা উদ্ভিদ কোষের আকৃতিগতভাবে যখন সেটি বৃদ্ধিপ্রাপ্ত হয়, তো ইট রিকোয়ার্স ওয়াটার। তো কেন না, জেনারেলি আমরা জানি যে এন্ডোসমোসিস প্রক্রিয়ায় স্বাভাবিকভাবে জল একটা কোষের মধ্যে প্রবেশ করলে কোষের আয়তন বৃদ্ধি পায়, তার আকারের পরিবর্তন দেখা যায়। তো এটাই বলা হয়েছে যে প্ল্যান্ট সেলস গ্রো ইন সাইজ, তার আকারের বৃদ্ধি দেখা যায়, সেল এনলার্জমেন্ট দেখা যায়, বৃদ্ধিপ্রাপ্ত হয়, উইচ ইন্টার্নস রিকোয়ার ওয়াটার। আমি কনসেপ্টটা বললাম যে এন্ডোসমোসিস প্রক্রিয়ায় জল প্রবেশ করলে সাধারণত আমি দেখব যে কোষ রসস্ফীতি লাভ করে, অর্থাৎ টার্জিডিটি লাভ করে। টার্জিডিটি অফ সেলস হেল্প ইন এক্সটেনশন অফ গ্রোথ। সাধারণত রসস্ফীতির জন্য এটি কোষ প্রসারিত হয়। দাস প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ফার্দার ডেভেলপমেন্ট ইজ ইন্টিমেটলি লিঙ্ক টু দ্য ওয়াটার স্ট্যাটাস অফ দ্য প্ল্যান্ট। ওই জন্য বলছে একটা উদ্ভিদের বৃদ্ধি এবং তার বিকাশ সাধারণত খুব দৃঢ়ভাবে আমরা বলতে পারি যে এই জলের সঙ্গে যুক্ত, জলের প্রয়োজনীয়তার সঙ্গে যুক্ত। ওয়াটার অলসো প্রোভাইডস দ্য মিডিয়াম ফর এনজাইমেটিক অ্যাক্টিভিটিস নিডেড ফর গ্রোথ। দেখো
বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়া, মূলত আমরা বলতে পারি মেটাবলিজম, এবং এই মেটাবলিজমের জন্য আমরা দেখব যে এনজাইম বা উৎসেচকের প্রয়োজন। আর বিভিন্ন উৎসেচক যেগুলি মূলত জলের উপস্থিতিতে ক্রিয়া করে থাকে, তার জন্য জলের প্রয়োজন। ফলে জল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইট ইজ ভেরি মাচ এসেনশিয়াল ফর গ্রোথ। এছাড়াও বলছে অক্সিজেন হেল্পস ইন রিলিজিং মেটাবলিক এনার্জি এসেনশিয়াল ফর গ্রোথ অ্যাক্টিভিটিস। সাধারণত মেটাবলিজম, আচ্ছা, তো আমরা মূলত ডিফারেন্সিয়েশন কি আলোচনা করেছি, এবং ডিফারেন্সিয়েশনের সময়, বিভেদনের সময়, অর্থাৎ বিশেষত্ব লাভ করার সময় বা কাজের নির্দিষ্টতা সম্পর্কে ধারণা লাভ করার সময় মূলত কোষের কী কী পরিবর্তন, তো সেটাও আমাদের কাছে খুব একটা অজানা নয়। আমরা যদি একটু মনে করার চেষ্টা করি, তো আমরা এর আগেই দেখেছি যে মূলত প্রোটোপ্লাজমের কিছু পরিবর্তন দেখা যায়। সজীব প্রোটোপ্লাজম সাধারণত আমি বলতে পারি যে বিভিন্ন পদার্থ সঞ্চিত হওয়ার জন্য সেটি মূলত মৃত প্রোটোপ্লাজমে পরিণত হয়। প্রাথমিকভাবে আমরা দেখব যে ভ্যাকিউল বা গহ্বর তার আকার ছোট থাকে। সাধারণত পরবর্তীকালে এই ভ্যাকিউল বা গহ্বরের আকার বৃদ্ধিপ্রাপ্ত হয়। ভ্যাকিউল বা গহ্বরের আকার বৃদ্ধিপ্রাপ্ত হয়। এটা দেখো একটা মানে পরিণত কোষের এটা একটা বৈশিষ্ট্য, এগুলো একটু বুঝতে হবে। এটা হয়তো অনেকে অভিজ্ঞতা কাজে লাগালেই বুঝতে পারবে যে একটা পরিণত কোষে বিপাক ক্রিয়ার হার বৃদ্ধির জন্য বিপাকজাত পদার্থ বেশি সঞ্চিত হয়, এবং যার জন্য এই গহ্বর সাধারণত আকারে বৃদ্ধিপ্রাপ্ত হয়, বড় হয়। তো সাধারণত কোষ প্রাচীরে বিভিন্ন পদার্থ সঞ্চিত হয়ে কোষ প্রাচীর পুরু হয়। আমরা আরও কিছু পরিবর্তন দেখতে পাই, যেমন ট্র্যাকিয়ারি এলিমেন্ট। আমরা বলতে পারি দ্য সেলস উড লুজ দেয়ার প্রোটোপ্লাজম। ট্র্যাকিয়ারি এলিমেন্ট, ট্র্যাকিয়ার ক্ষেত্রে জাইলেমের যে ট্র্যাকিয়া, তার ক্ষেত্রে সাধারণত প্রোটোপ্লাজমগুলি মূলত ধ্বংসপ্রাপ্ত হয়ে সাধারণত সেটি বৃহৎ গহ্বরে পরিণত হয়, যেটি জলের পরিবহনে সাহায্য করে। দে অলসো ডেভেলপ আ ভেরি স্ট্রং ইলাস্টিক লিগনোসেলুলোসিক সেকেন্ডারি ওয়াল। প্রাচীরে বিভিন্ন পদার্থ যেমন লিগনিন ও সেলুলোজ সঞ্চিত হয়ে সেটি পুরু হয়ে গৌণ কোষ প্রাচীর গঠন করে। এটাই বলা হয়েছে, আলাদা কিছু না। যে কোষ প্রাচীরের পরিবর্তন দেখতে পাই, কী ধরনের পরিবর্তন? পুরু হয়। কেন পুরু হয়? না, বিভিন্ন পদার্থ সঞ্চিত হওয়ার জন্য পুরু হয়। কী ধরনের পদার্থ? লিগনিন, সেলুলোজ ইত্যাদি। ওই জন্য বলছে লিগনোসেলুলোসিক সেকেন্ডারি সেল ওয়াল, গৌণ কোষ প্রাচীর সৃষ্টি হয়। সাধারণত আমরা লেখা আছে লাস্টে দেখতে পাচ্ছি যে ইট হেল্পস ইন ক্যারিং ওয়াটার টু লং ডিস্টেন্সেস ইভেন আন্ডার এক্সট্রিম টেনশন। বিশেষত্ব লাভ করে। তো দেখো, প্রথমেই তো ট্রাকিয়া বলে স্বাভাবিকভাবে বিশেষত্ব লাভ করে না। তো প্রথমে যখন ট্রাকিয়ারি এলিমেন্টের তৈরি হয়, তার কোষগুলি সজীব প্রকৃতির থাকে, তার কোষ প্রাচীর সাধারণত আমরা বলতে পারি যে পাতলা প্রকৃতির হয়, কিন্তু পরবর্তীকালে স্বাভাবিকভাবে বিশেষত্ব লাভ করে। এই ধরনের কিছু পরিবর্তনের মাধ্যমে বিশেষত্ব লাভ করে, তার যে প্রধান ভূমিকা অর্থাৎ জল সংবহন, সেই ভূমিকা পালন করে। প্ল্যান্ট শো আনাদার ইন্টারেস্টিং ফেনোমেনা, অর্থাৎ আরও কিছু আমরা ঘটনা উদ্ভিদে দেখতে পাই। দ্য লিভিং ডিফারেন্সিয়েটেড সেলস দ্যাট বাই নাও হ্যাভ লস দ্য ক্যাপাসিটি টু ডিভাইড ক্যান রিগেন দ্য ক্যাপাসিটি অফ ডিভিশন আন্ডার সার্টেন কন্ডিশন। বলছে যে উদ্ভিদের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা দেখতে পাই, যেটা হলো যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব যে কিছু কিছু, যেমন স্থায়ী কলার কোষ। আমরা জানি স্থায়ী কলা কেন বলা হয়। স্থায়ী কলার কোষ আমরা জানি স্থায়ী কলা বলার কারণ হচ্ছে কারণ সেই সকল কলার কোষগুলি বিভাজনে অক্ষম। দে হ্যাভ লস দেয়ার পাওয়ার অফ ডিভিশন, তাদের বিভাজনের ক্ষমতা তারা হারিয়ে ফেলে, তাই জন্য তাদেরকে স্থায়ী কলা বলে। তো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার দেখা যায় যে এই স্থায়ী কলার কোষগুলি দে রিগেন দেয়ার পাওয়ার অফ ডিভিশন, অর্থাৎ তারা তাদের বিভাজনের ক্ষমতা আবার নতুন করে অর্জন করে। সেটাই বলা হয়েছে দ্য লিভিং ডিফারেন্সিয়েটেড সেলস, বিভেদিত কোষগুলি, দ্যাট বাই নাও হ্যাভ লস দ্য ক্যাপাসিটি টু ডিভাইড, অর্থাৎ তারা নিজেদের বিভাজনের ক্ষমতা হারিয়ে ফেলে, কিন্তু
বিশেষ পরিস্থিতিতে দে রিগেন দ্য ক্যাপাসিটি অফ ডিভিশন আন্ডার সার্টেন কন্ডিশন, অর্থাৎ বিশেষ পরিস্থিতিতে তারা আবার তাদের বিভাজনের ক্ষমতা ফিরে পায়। দিস ফেনোমেনন ইজ টার্মড অ্যাজ ডি ডিফারেন্সিয়েশন, এটাকে বলা হচ্ছে ডি ডিফারেন্সিয়েশন। আগেরটা যেটা দেখলাম সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, বিভেদন। আর দিস ফেনোমেনা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে cells which regain their capacity of division, this particular process is generally known as de-differentiation. For example, formation of meristems. আমরা কিছু কিছু ভাজক কলা দেখব যে পরে আবার সৃষ্টি হয়। বলতে পারো যে যে সকল কোষ বা কলার কোষ তাদের বিভাজনের ক্ষমতা হারিয়ে ফেলে, কিন্তু পুনরায় বিশেষ পরিস্থিতিতে আবার নতুন করে বিভাজনের ক্ষমতা অর্জন করে এবং বিভাজনের মাধ্যমে তারা এই ধরনের মেরিস্টেম মানে ভাজক কলা তৈরি করে, যাদের বলা হচ্ছে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম অ্যান্ড কর ক্যাম্বিয়াম। এগুলো হচ্ছে মেরিস্টেমেটিক কলা, ভাজক কলা। কিন্তু এগুলো কোথায় থেকে তৈরি হয়? এগুলো ডি ডিফারেন্সিয়েশনের মাধ্যমে তৈরি হয়, অর্থাৎ যে সকল কলার কোষগুলি বিভাজনের ক্ষমতা হারিয়ে ফেলে দিয়ে বিশেষ পরিস্থিতিতে আবার পুনরায় এগুলি বিভাজিত হয়ে এগুলো তৈরি হয় ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম এবং কর ক্যাম্বিয়াম ফ্রম ফুললি ডিফারেন্সিয়েটেড প্যারেনকাইমা সেল। প্যারেনকাইমা কোষের এই ক্ষমতা আমরা দেখতে পাই, অর্থাৎ বিভাজনের ক্ষমতা অর্জন করতে পারে। বলছে while doing so such meristems tissues are able to divide and produce cells that once again lose the capacity to divide but mature to perform specific function. এইভাবে কিছু ভাজক কলার কোষ মানে মেরিস্টেমস, কিছু ভাজক মানে টিস্যু কলা, দে আর এবল টু ডিভাইড। এই ডি ডিফারেন্সিয়েশন পদ্ধতির মাধ্যমে তারা আবার পুনরায় বিভাজনের ক্ষমতা অর্জন করে বিভাজিত হয়। দে আর এবল টু ডিভাইড অ্যান্ড দে প্রডিউস সেলস, নতুন অপত্য কোষ সৃষ্টি করে, দ্যাট ওয়ান্স অ্যাগেন লুজ দ্য ক্যাপাসিটি টু ডিভাইড, যেগুলি পুনরায় আবার তাদের বিভাজনের ক্ষমতা হারায়। অ্যান্ড আমরা বলতে পারি দে গেট ম্যাচিওর টু পারফর্ম স্পেসিফিক ফাংশন, তারা বিশেষত্ব লাভ করে, পরিণত হয়। এইটাকে আবার বলছে রিডিফারেন্সিয়েশন, এটাকে বলছে রিডিফারেন্সিয়েটেড, দে গেট রিডিফারেন্সিয়েটেড। তাদের ক্ষেত্রে আবার কি দেখতে পাচ্ছি? রিডিফারেন্সিয়েশন দেখতে পাচ্ছি। তাহলে ভালো করে বুঝবে, জাস্ট একবার সংক্ষেপে লাস্টে বলছি। তোমাদের ছায়ার বইয়ে আরও একটা ভালো ছবি দেওয়া রয়েছে, একবার যদি ক্লাস 12-এর ছায়ার বইটা দেখা যায়। আমার সুযোগ হয়নি, নাহলে আমি এখানেই আলাদা করে হয়তো দেখিয়ে দিতাম। ওই যে বললাম সুযোগ সময় অভাবে হয়তো সেটা পারিনি। তো একটু যদি যাদের কাছে ছায়ার বই রয়েছে তারা যদি একবার দেখো, তাহলে দেখবে আর একটা ছবি রয়েছে, যে ছবিটার সাহায্যে এই ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন এবং রিডিফারেন্সিয়েশন খুব ভালো করে বোঝা যায়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আশা করছি এখানেও আমাদের বুঝতে বিশেষ অসুবিধা হয়নি। বলছে যে একটি কোষ সাধারণত সে যখন বিভাজনের মাধ্যমে নতুন অপত্য কোষ সৃষ্টি করছে, তো প্রাথমিকভাবে এরা বিশেষত্ব লাভ করে না, এদের কাজের নির্দিষ্টতা দেখা যায় না। কিন্তু এরা যখন পরিণত যখন হয় তখন এরা বিভাজনের ক্ষমতা হারায় এবং এদের কাজের নির্দিষ্টতাও থাকে, এরা বিভেদিত হয়। তাহলে এটাকে বলছে ডি ডিফারেন্সিয়েশন। আশা করছি সেটা বুঝেছি। এবার বলছে এই যেহেতু এই ডিফারেন্সিয়েটেড সেলস, বিভেদিত কোষ, এদের বিভাজনের ক্ষমতা এরা হারিয়ে ফেলে, এরা বিশেষ পরিস্থিতিতে আবার যখন পুনরায় বিভাজিত হয়, এবং এখানে যেমন উদাহরণ দেওয়া রয়েছে যে পুনরায় বিভাজনের মাধ্যমে সাধারণত আমরা দেখব যে এরা ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম এবং কর্ক ক্যাম্বিয়াম এগুলো সাধারণত তৈরি করে। একে বলছে ডি ডিফারেন্সিয়েশন, অর্থাৎ নতুন করে বিভাজনের ক্ষমতা অর্জন করে আবার বিভাজিত হওয়ার, মানে বিভাজনের মাধ্যমে নতুন অপত্য কোষ সৃষ্টি করা, এটাকে বলছে ডি ডিফারেন্সিয়েশন। এবার বলছে এই ডি ডিফারেন্সিয়েটেড সেলসগুলো আবার এদের ক্ষেত্রে দেখবো যে এরা আবার পুনরায় পরিণত হবে, দে উইল পারফর্ম স্পেসিফিক ফাংশন, নির্দিষ্ট কাজ সম্পন্ন করবে, এবং পরিণত লাভ করার পর স্বাভাবিকভাবে তারা আবার তাদের বিভাজনের ক্ষমতা হারাবে, এটাকে বলছে রিডিফারেন্সিয়েশন। তো আমরা সাধারণত এই ছবিটার সাহায্যে এই ডি ডিফারেন্সিয়েশন, রিডিফারেন্সিয়েশন এটা একবার দেখে নিতে পারি।
আমি আরও একবার বলবো যে যাদের কাছে ছায়ার বই রয়েছে তারা যদি দেখো, আরও একটা ভালো ছবি দেওয়া রয়েছে, যে ছবিটির সাহায্যে এই তিনটি ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন এবং রিডিফারেন্সিয়েশন আরও ভালো বোঝা যায়। সাধারণত আমরা বলতে পারি যে মেরিস্টেমেটিক কোষ অর্থাৎ ভাজক কলার কোষ, সাধারণত আমরা বলতে পারি যে প্লাজম্যাটিক গ্রোথ, মানে প্লাজম্যাটিক গ্রোথ বলতে সাধারণত বলা যেতে পারে যে প্রোটোপ্লাজমের বৃদ্ধি। তো সেটা তো একটা বিশেষ সম্পর্ক রয়েছে, সেটা আমরা জানি। প্রোটোপ্লাজমের বৃদ্ধি হবে তবেই তো সেটি বিভেদিত হবে, তার ইলংগেশন হবে, সে পরিণত হবে। তাহলে প্রোটোপ্লাজমের বৃদ্ধির মাধ্যমে বিপাক ক্রিয়া যদি হয়, বিপাক ক্রিয়ার ফলে বিপাকজাত পদার্থ সঞ্চিত হবে, তাহলে প্রোটোপ্লাজমের বৃদ্ধি হবে, সেটা আগেই দেখেছি। প্রোটোপ্লাজমের বৃদ্ধি যদি হয় তবেই গ্রোথ হবে। বলছে কোষগুলি বিভেদিত হবে, ডিফারেন্সিয়েশন দেখানো আছে, ডিফারেন্সিয়েশন। এই সময় কোষের নিচে যদি দেখি তাহলে অ্যারোর মাধ্যমে বোঝানো হয়েছে যে এই সময় কোষের ইলংগেশন হয়, সম্প্রসারণ, যেটা বৃদ্ধির দ্বিতীয় দশা। প্রথম দশায় সেল ডিভিশন হয়, যেটা ওপরে দেখানো হয়েছে। বৃদ্ধির প্রথম দশা সেল ডিভিশন, দ্বিতীয় দশায় প্লাজমেটিক গ্রোথ হয়, কিসের মাধ্যমে? ইলংগেশনের মাধ্যমে। আর ডিফারেন্সিয়েশনের মাধ্যমে মূলত ম্যাচুরেশন হচ্ছে, অর্থাৎ পরিণত লাভ করছে, ম্যাচিওর সেলে পরিণত হচ্ছে। এবং ম্যাচিওর সেলগুলি সেনেসেন্স অর্থাৎ বার্ধক্য দশার মাধ্যমে তাদের মৃত্যু হয়। তো এই ডিফারেন্সিয়েটেড সেলগুলি যদি আবার পুনরায় বিভাজিত হয় তখন তাকে আমি বলবো ডিফারেন্সিয়েশন, এবং পুনরায় বিভাজিত হয়ে যখন বিভাজনের ক্ষমতা আবার হারায় তখন আমি বলবো রিডিফারেন্সিয়েশন। আশা করছি বুঝতে কোনো রকম অসুবিধা নেই, অসুবিধা থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে। আমরা একটু এগিয়ে যাব। বলছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস, দেখো বৃদ্ধি নিয়ন্ত্রক পদার্থ। তো এখানে কি আলোচনা করি আমি প্রথমেই বলে দিই। এখানে মূলত আমরা আলোচনা করে থাকি বিশেষ করে বৃদ্ধি সহায়ক উপাদান। তো বৃদ্ধি সহায়ক উপাদান আমরা দেখব যে উদ্ভিদের দেহে বিভিন্ন ফাইটো হরমোন, কেমিক্যাল সাবস্ট্যান্সেস নোন অ্যাজ হরমোন, প্ল্যান্ট হরমোন অর which is generally known as phytohormone. They are considered to be plant growth regulators. তারা বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে, বৃদ্ধিতে সহায়তা করে। They are diverse chemical compound, বা we can say that they are molecules of diverse chemical composition, অর্থাৎ মূলত বিভিন্ন ধরনের এগুলো রাসায়নিক উপাদান নিয়ে গঠিত। আমরা বলতে পারি, জানি, দেখো একটু অভিজ্ঞতা, ওই জন্য বেশি সময় দেব না এখানে। দে কুড বি ইন্ডোল কম্পাউন্ড, ইন্ডোল বর্গযুক্ত হতে পারে, যেমন আমরা জানি অক্সিনের ক্ষেত্রে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে অক্সিনের রাসায়নিক নাম, ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড। তো এটি ইন্ডোল বর্গযুক্ত হতে পারে। পিউরিন ডেরিভেটিভ হতে পারে, পিউরিন অর্থাৎ যেমন এখানে লেখা রয়েছে অ্যাডেনাইন ডেরিভেটিভ, N6 ফুরফুরাইল অ্যামাইনো পিউরিন কাইনেটিন, যেমন সাইটোকাইনিন, সেটি পিউরিন ডেরিভেটিভ, পিউরিন থেকে আমরা পেয়ে থাকি। ডেরিভেটিভ অফ ক্যারোটিনয়েডস, যেমন অ্যাপসাইসিক অ্যাসিড, সেটা ক্যারোটিনয়েড থেকে পেয়ে থাকি। টার্পিন জাতীয় হতে পারে জিব্বারেলিক অ্যাসিড, এবং গ্যাসীয় পদার্থ হতে পারে যেমন ইথিলিন C2H4। তো একটু বলবো যে বুঝতেই পারছো এই জায়গাটা গুরুত্বপূর্ণ, এবং সকলেরই হয়তো অভিজ্ঞতা রয়েছে যে এই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ, এটা সকলের অভিজ্ঞতা রয়েছে আমি বলতে পারি। কারণ এখান থেকে বারবার ইভেন ভেবে দেখো টেনেও যখন হরমোন পড়েছো তখন এখান থেকে টার্পিন জাতীয় হরমোনের উদাহরণ, সাধারণত পিউরিন জাতীয় হরমোনের উদাহরণ, এই ধরনের প্রশ্ন বারবার পেয়েছো। তাহলে বুঝতেই পারছো যে এই জায়গাটাকে একটু চিহ্নিত করা দরকার আছে, একবার দেখে নেওয়ার দরকার আছে শেষ মুহূর্তে। বলছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস আর ভেরিয়াসলি ডিসক্রাইবড অ্যাজ প্ল্যান্ট গ্রোথ সাবস্ট্যান্সেস, অর্থাৎ বৃদ্ধি সহায়ক উপাদান, প্ল্যান্ট হরমোনস অর ফাইটো হরমোনস। সো আমরা বলে থাকি the plant growth regulators can be broadly divided into two groups based on their functions in a living plant body. আমি এর পূর্বে তোমাদের সঙ্গে, বিশেষ করে যাদের সঙ্গে এর পূর্বে ক্লাস 10-এ বা 11-এ আলোচনা করেছি, তো আমার যার কাছে আমার নোটগুলো যার কাছে রয়েছে, তো সেখানে আরও তুমি দেখবে যে বিভিন্নভাবে ভাগ করে বিভিন্ন ধরনের ফাইটো হরমোন দেখানো হয়েছে, তার বিভিন্ন উদাহরণ আলোচনা করা হয়েছে। তো এখানে মূলত গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আমরা আলোচনা করি। তো এখানে এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস দে আর ব্রডলি ডিভাইডেড ইনটু টু গ্রুপস, দুটো আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়।
সাধারণত বলা যেতে পারে কাজের ভিত্তিতে। ওয়ান গ্রুপ অফ পিজিআর মানে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর্স আর ইনভলভড ইন গ্রোথ প্রমোটিং অ্যাক্টিভিটিস। একটা গ্রুপ সেগুলি হচ্ছে বৃদ্ধি সহায়ক, যেটি মূলত বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে, কিভাবে বৃদ্ধিতে সহায়তা করে, সাহায্য করে। আমি বলতে পারি সেল ডিভিশনের মাধ্যমে, সেল এনলার্জমেন্টের মাধ্যমে, প্যাটার্ন ফরমেশন ট্রপিক চলনের মাধ্যমে, ফ্লাওয়ারিং ফ্রুটিং সিড ফরমেশন বীজ গঠন ফল গঠন ইত্যাদির মাধ্যমে প্ল্যান্টের বৃদ্ধি, উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। দিজ আর অলসো কল্ড প্ল্যান্ট গ্রোথ প্রমোটার্স, বৃদ্ধি সহায়ক। যেমন অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন এগুলি হচ্ছে বৃদ্ধি সহায়ক হরমোন। প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর্স অফ দ্য আদার গ্রুপ, আরও একটা যে গ্রুপ, it plays an important role in plant responses to wounds and stresses of biotic and abiotic origin। বলছে বিভিন্ন যে জৈব এবং অজৈব যে উৎস, সেই জৈব এবং অজৈব উৎসের জীবজ এবং অজীবজ যে সকল উৎস, বায়োটিক এবং অ্যাবায়োটিক স্ট্রেসেস। বায়োটিক মানে সাধারণত বিভিন্ন জীব, জীবজ উৎস। অ্যাবায়োটিক মানে সাধারণত বিভিন্ন এনভায়রনমেন্টাল কন্ডিশন অর্থাৎ বিভিন্ন পরিবেশগত যে সকল বিষয়, ক্লাইমেটিক ফ্যাক্টর, সয়েল ফ্যাক্টর, হিউমিডিটি, তারপরে আমি বলতে পারি টেম্পারেচার ইত্যাদি, এইগুলোই হচ্ছে অজীবজ উৎস। তো এই সকল যে প্রভাব, জীবজ এবং অজীবজ যার যে সকল প্রভাব, সেগুলি মোকাবিলা করতে সাহায্য করে আর একটা যে গ্রুপ, the plant growth regulators of the other group play an important role in plant responses to wounds and stress। এটাকে একটু চিহ্নিত করা দরকার রয়েছে, টু wounds and stress of biotic and abiotic origin, অর্থাৎ পরিবেশগত এবং জীবজ যে সকল উৎস, তাদের মোকাবিলা করতে সাহায্য করে, তাদের স্ট্রেসের মোকাবিলা করতে সাহায্য করে। দে আর অলসো ইনভলভড ইন ভেরিয়াস গ্রোথ ইনহিবিটিং অ্যাক্টিভিটিস। শুধু তাই নয়, এগুলি বৃদ্ধি রোধক, গ্রোথ ইনহিবিটিং অ্যাক্টিভিটি দেখা যায়। সাচ অ্যাজ আমরা বলতে পারি যে ডরম্যান্সি অ্যান্ড অ্যাবসিশন। ডরম্যান্সি অর্থাৎ সেখানে আমরা দেখব যে বীজের সুপ্ত দশা, সিড ডরম্যান্সি, সুপ্ত দশাকে প্রলম্বিত করতে সাহায্য করে। আমি বলতে পারি অ্যাবসিশন অর্থাৎ মোচনে সাহায্য করে, এবং মোচনে সাহায্য করে বৃদ্ধিকে রোধ করে। দেখো এটা একটু বুঝতে হবে, অ্যাবসিশন বা মোচন, পত্র মোচন, বাকল মোচন ইত্যাদি, আমরা যদি ভেবে দেখি এক মুহূর্তের জন্য বৃদ্ধি রোধক হলেও আমি বলতে পারি যে বিভিন্ন প্ল্যান্টকে কিন্তু সাহায্য করছে, উদ্ভিদকে কিন্তু সাহায্য করছে। কিভাবে সাহায্য করছে? না, বলা যেতে পারে যে বিভিন্ন পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে সাহায্য করছে। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা বলতে পারি যেমন পর্ণমোচী উদ্ভিদ, তাদের পাতার মোচন দেখা যায়। তো তার কারণ কি? তার কারণ হচ্ছে তার মেটাবলিক অ্যাক্টিভিটি কম করার জন্য। তো শীতকালে সাধারণত আমরা দেখব যে বিশেষ করে পর্ণমোচী যে সকল উদ্ভিদ, তাদের পাতার মোচন হচ্ছে। তো সেই সময় মেটাবলিক অ্যাক্টিভিটিটাকে কম করার জন্য পাতা ঝরে পড়ে। তো এক কথায় এরা বৃদ্ধি রোধক হলেও কিন্তু বিভিন্ন পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মোকাবিলা করতে এরা সাহায্য করছে, আলাদা কিছু না, সাহায্যকারী, তবে বৃদ্ধি রোধক। দ্য প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যেমন অ্যাবসাইসিক অ্যাসিড বিলংস টু দিস গ্রুপ। একটা উদাহরণ দেওয়া হয়েছে অ্যাবসাইসিক অ্যাসিড। গ্যাসিয়াস প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যেমন ইথিলিন কুড ফিট এইদার অফ দ্য গ্রুপস। ইথিলিন কিন্তু দুটোই, অর্থাৎ বৃদ্ধি সহায়ক এবং বৃদ্ধি রোধক, দুটো গ্রুপেই আমি ইথিলিনের উদাহরণ আলোচনা করতে পারি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ইথিলিন দুটো গ্রুপেই ক্লাসিফাই করা যেতে পারে। বলছে কিন্তু এটা লেখা আছে লাস্টে যে বাট ইট ইজ লার্জলি অ্যান ইনহিবিটার অফ গ্রোথ অ্যাক্টিভিটিস। দুটো গ্রুপেই আলোচনা করলেও এর প্রধান যদি ভূমিকা দেখি তাহলে জেনারেলি ইট ইনহিবিট গ্রোথ, অর্থাৎ বৃদ্ধি রোধক, এও বৃদ্ধি রোধক, কিন্তু এর কিছু এমন ভূমিকা রয়েছে যেখানে সাধারণত আমরা বলতে পারি যে এগুলি বৃদ্ধি সহায়কের মতোও ভূমিকা পালন করে। সেটা আমরা দেখে নেব যখন আমরা কাজ আলোচনা করব। ওই জন্য বলছে দুটো গ্রুপেই একে ক্লাসিফাই করে আলোচনা করা যেতে পারে।
একটু এগিয়ে যায়। বলছে সাধারণত বলছে এই প্ল্যান্ড গ্রোথ রেগুলেটরস এদের কিভাবে আবিষ্কৃত হয়েছে সেটা একটু দেখে নেওয়ার দরকার আছে। এনসিআরটিতে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন হরমোন, ফাইটো হরমোন, তাদের আবিষ্কার সম্পর্কে উল্লেখ করা হয়েছে। বলছে ডিসকভারি অফ অক্সিন। বলছে অক্সিন কিভাবে আবিষ্কৃত হয় না, অল দিস স্টার্টেড উইথ দ্য অবজারভেশন অফ চার্লস ডারউইন। চার্লস ডারউইনের পর্যবেক্ষণের সাথে এটা যুক্ত। অ্যান্ড হিজ সন ফ্রান্সিস ডারউইন, দুজন, চার্লস ডারউইন এবং ওনার ছেলে ফ্রান্সিস ডারউইন। when they observed that the coleoptiles of the canary grass responded to unilateral illumination by growing towards the light source। দেখো একটু সংক্ষেপে বলবো আমি। সাধারণত ফটোট্রপিজম কি আমরা জানি, আমরা যদি একটু গভীরে এই এক্সপেরিমেন্টে আলোচনা যদি করার সুযোগ হতো তাহলে ভালো হতো, কিন্তু আমি চাইছি না। আমি সংক্ষেপে ব্যাপারটা বুঝি। সাধারণত ফটোট্রপিজম আমরা সকলেই জানি যে ট্রপিক চলন, বিশেষ করে ফটোট্রপিক চলন এবং জিওট্রপিক চলন, এই উদ্ভিদের এই ফটোট্রপিজম এবং জিওট্রপিজম মানে এটি নিয়ন্ত্রণ করে অক্সিন। তো চার্লস ডারউইন এবং ওনার ছেলে ফ্রান্সিস ডারউইন মূলত এই ফটোট্রপিজমেরই পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। ক্যানারি গ্রাস তার কোলিওপটাইল অর্থাৎ ভ্রূণমুকুল আবরণী কেটে বাদ দেওয়ার পর সাধারণত ওনারা তার ফটোট্রপিজমের চলনের ওপর পরীক্ষা নিরীক্ষা করে দেখেন। এবং তোমরা যদি একটু ভেবে দেখো পড়ার পর, আর ফটোট্রপিজম যেহেতু সকলেরই মাথায় রয়েছে, আর যদি খুব অসুবিধা তাহলে আমি বলবো একটু গভীরে যদি সেটাকে সত্যি বুঝতে হয় তাহলে একটু টেক্সট বই, তোমাদের কাছে যে টেক্সট বই রয়েছে একটু যদি দেখো তাহলে আমার মনে হয় স্পষ্ট হয়ে যাবে। কারণ এটা তো আমরা আগেও বারবার পড়েছি যে ফটোট্রপিজম বা ফটোট্রপিক বা জিওট্রপিক চলনে অক্সিনের ভূমিকা আছে। তো উনি সেই পরীক্ষা নিরীক্ষাই করেছিলেন এবং উদ্ভিদে হরমোনের উপস্থিতির কথা উল্লেখ করেছিলেন। এবং এটা এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল যেখানে উনি উল্লেখ করেছিলেন যে এই ট্রপিক চলনের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রিত হয় হরমোন দ্বারা। After a series of experiments, it was concluded that the tip of coleoptile was the site of transmittable influence that caused the bending of the entire coleoptile। এটা ফটোট্রপিজমে আমরা যদি দেখি তাহলে ভ্রূণমুকুল আবরণী কেটে দিলে সাধারণত আমরা দেখব যে যদি আলো প্রয়োগ করা হয় তাহলে সেটি আলোর দিকে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তো সিরিজ অফ এক্সপেরিমেন্টস, আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পর সাধারণত এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে এই ভ্রূণমুকুল আবরণীতে বা অ্যাট দ্য টিপ মানে অগ্রভাগে ট্রান্সমিটেবল কিছু বস্তু মানে বাহিত হতে পারে, এক স্থান থেকে অপর স্থানে বাহিত হতে পারে এমন কিছু পদার্থ, রাসায়নিক পদার্থ ওর জন্য সাধারণত এটি বক্রচলন, বেন্ডিং, কারণ ফটোট্রপিজম এক প্রকার বক্রচলন, উদ্ভিদের বক্রচলন অর্থাৎ বাঁক সৃষ্টি করে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তো এটাই বলছে যে আ ট্রান্সমিটেবল ইনফ্লুয়েন্স দ্যাট কজ দ্য বেন্ডিং অফ দ্য এন্টায়ার কোলিওপটাইল। বলছে অক্সিন ওয়াজ আইসোলেটেড বাই ওয়েন্ট ফ্রম টিপ অফ কোলিওপটাইল অফ ওট সিডলিংস, জই থেকে বা ওট সিডলিংস থেকে, তার চারা গাছ থেকে। যাই হোক, জই মনে রাখার দরকার নেই, ওট, সেখান থেকে ওয়েন প্রথম অক্সিন পৃথক করেন। বলছে ডিসকভারি অফ জিব্বারেলিক অ্যাসিড। বলছে দ্য ব্যাকানে মানে ফুলিশ সিডলিং, দ্য ব্যাকানে ডিজিজ অফ রাইস সিডলিং ওয়াজ কজড বাই আ ফাঙ্গাল প্যাথোজেন জিব্বারেলা ফুজিকোরাই। জিব্বারেলা ফুজিকোরাই একটি ফাঙ্গাস যে মূলত একটি
বলতে পারো যে রাইস সিডলিং অর্থাৎ তার ক্ষেত্রে একটা প্যাথোজেন রূপে কাজ করে, একটা রোগ সৃষ্টি করে যাকে বলে ব্যাকানে। কুরোসোয়া নামক একজন ভদ্রলোক 1926 সালে হি রিপোর্টেড দ্য অ্যাপিয়ারেন্স অফ সিমটমস অফ দ্য ডিজিজ ইন রাইস সিডলিংস ওয়েন দে ওয়ার ট্রিটেড উইথ স্টেরাইল ফিল্ট্রেটস অফ দ্য ফাঙ্গাস। উনি প্রথম উল্লেখ করেছিলেন এই ফাঙ্গাস দ্বারা মূলত রাইস সিডলিং ট্রিট করে, তার উপর পরীক্ষা করে। দ্য অ্যাক্টিভ সাবস্ট্যান্সেস ওয়ার লেটার আইডেন্টিফাইড অ্যাজ জিব্বারেলিক অ্যাসিড। পরবর্তীকালে এই রাসায়নিক পদার্থকে জিব্বারেলিক অ্যাসিড বলে চিহ্নিত করা হয়। এগিয়ে যাব, বলছে ডিসকভারি অফ সাইটোকাইনিন। ডিসকভারি অফ কাইনিন বলছে স্কুগ এবং তার সহকর্মী, স্কুগ অ্যান্ড হিজ কো ওয়ার্কার্স অবজার্ভ দ্যাট ফ্রম দ্য ইন্টারনোডাল সেগমেন্টস অফ টোব্যাকো স্টেমস দ্য ক্যালাস আ মাস অফ আনডিফারেন্সিয়েটেড সেলস। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু চিহ্নিত করবে। অনেকেই জানো, কিন্তু এটা জানতে হবে যে এটা প্রশ্ন, ওই জন্য খুব বারবার আমরা এটা মানে প্রশ্ন পেয়ে থাকি। ক্যালাস কি? ইটস আ মাস অফ আনডিফারেন্সিয়েটেড সেল, অবিভেদিত কোষপুঞ্জ। অবিভেদিত কোষপুঞ্জ। আশা করছি এই ক্যালাস সম্পর্কে আমরা আরও ধারণা মানে সুস্পষ্ট ধারণা পেয়ে থাকি, বিশেষ করে যখন আমরা টিস্যু কালচার আলোচনা করি। তো এখন যেহেতু টিস্যু কালচার এই মুহূর্তে আলোচনা করছি না, ফলে এই ক্যালাস সম্পর্কে এর থেকে বেশি আলোচনা করব না। এইটুকুই বলবো যে অবিভেদিত কোষপুঞ্জ, আ মাস অফ আনডিফারেন্সিয়েটেড সেল। বলছে স্কুগ অ্যান্ড হিজ কোওয়ার্কার অবজার্ভ দ্যাট ফ্রম দ্য ইন্টারনোডাল, পর্বমধ্য, ইন্টারনোডাল মানে পর্বমধ্য, তার খণ্ড থেকে, বিশেষ করে কোথাকার টোব্যাকো স্টেম, এইগুলোকে একটু চিহ্নিত করবে। আলাদা করে নিজের একটা নোট তৈরি করতে হবে, যেটা নিজে মনে রাখতে পারবে। সেটা আশা করছি তোমরা ভালো করে নিজেরাই করতে পারবে। তো সেই জায়গায় আমি বলবো যে ছোট ছোট করে যে কোথায় থেকে করেছিল, টোব্যাকো স্টেম থেকে। টোব্যাকো স্টেমের কোন অংশ থেকে? না ইন্টারনোডাল সেগমেন্ট থেকে। কে করেছিল? স্কুগ করেছিল। তার ক্যালাস সংগ্রহ করেছিলেন। হি proliferated only it callus proliferated only if in addition to auxin the nutrient medium was supplemented with one of the following। বলছে ক্যালাস টিস্যু কালচারেই পড়েছি। তো স্কুগ সাধারণত টোব্যাকো স্টেম, মানে টোব্যাকো স্টেম আমরা জানি, তার সেগমেন্ট বিশেষ করে ইন্টারনোডাল সেগমেন্ট, পর্বমধ্যের একটি খণ্ড, মূলত পরীক্ষাগারে যখন পরীক্ষা করছিলেন সেখান থেকে যে ক্যালাস পেয়েছিলেন, অর্থাৎ অবিভেদিত যে কোষপুঞ্জ উনি পেয়েছিলেন, উনি এটা লক্ষ্য করলেন যে এই অবিভেদিত কোষপুঞ্জের কোষগুলি সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হয়। প্রলিফারেশন মানে সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, অবশ্যই কোষ বিভাজনের মাধ্যমে, অবশ্যই কোষ বিভাজনের মাধ্যমে সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে। প্রলিফারেটেড অনলি ইফ, একমাত্র সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হয় যখন অক্সিনের সঙ্গে তার নিউট্রিয়েন্ট মানে কর্ষণ মাধ্যমে সাধারণত অক্সিনের সঙ্গে যখন আরও অন্যান্য উপাদান যদি যুক্ত করা হয় তবেই একমাত্র ক্যালাস প্রলিফারেশন দেখা যায়, ক্যালাসের প্রলিফারেশন দেখা যায় বা ক্যালাসের কোষগুলি সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হয়। বলছে সেগুলো কি? বলছে এক্সট্র্যাক্টস অফ ভাস্কুলার টিস্যু, ইস্ট এক্সট্র্যাক্ট, কোকোনাট মিল্ক আর ডিএনএ। দেখো নারকেলের তরল শস্যে আমরা সাইটোকাইনিন পাই, এই প্রশ্নটা তো আমরা বারবার পেয়েছি। তো কোকোনাট মিল্ক নারকেলের তরল শস্য, তো এটা না দিলে কিন্তু বৃদ্ধি হচ্ছে না, বিভাজন হচ্ছে না, সংখ্যা বৃদ্ধি হচ্ছে না কোষের। ক্যালাস অবিভেদিত কোষপুঞ্জ, একটা কোষপুঞ্জ মূলত অসংখ্য কোষ নিয়ে গঠিত, কিন্তু এই কোষের সংখ্যা বৃদ্ধি দেখা যাচ্ছে না। কেন? যতক্ষণ না অক্সিজেনের সাথে আরও কিছু উপাদান আমি ব্যবহার না করছি। তো আরও কিছু উপাদান কি? এক্সট্র্যাক্টস অফ ভাস্কুলার টিস্যু, ইস্ট এক্সট্র্যাক্ট, কোকোনাট মিল্ক আর ডিএনএ। কোকোনাট মিল্ক তাতে সাইটোকাইনিন থাকে। মিলার এট অল 1955-এ later identified and crystallized the cytokinesis promoting active substance that they termed kinetin।
এই যে কোকোনাট মিল্কে যেটা থাকে সেটা হচ্ছে সাইটোকাইনেসিস প্রমোটিং ফ্যাক্টর। এবার দেখো সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে, আর সাইটোকাইনেসিস প্রমোটিং ফ্যাক্টর অর্থাৎ যে মূলত সাইটোকাইনেসিস বিভাজনে সহায়ক। তো সাইটোকাইনেসিসের বা সাইটোপ্লাজমের বিভাজনে সহায়ক, সাইটোপ্লাজমের বিভাজনে সাহায্যকারী উপাদানটিকে আলাদা করেন, পৃথক করেন মিলার, এবং সেটিকে নামকরণ করেন কাইনেটিন, কাইনেটিন বলে। তাহলে সাইটোকাইনিনের যেটা রাসায়নিক নাম আমরা জানি কাইনেটিন। এরকম আরও রয়েছে, বলা যেতে পারে সাইটোকাইনিন সদৃশ্য, মানে তার রাসায়নিক উপাদান সদৃশ্য আরও গঠন পেয়ে থাকি, যেমন জিয়াটিন পেয়ে থাকি, ইত্যাদি ইত্যাদি। পরে আরও গভীরে আলোচনা করা যায়। বলছে ডিসকভারি অফ ইথিলিন, বলছে এইচ কাজিন্স 1910 সালে কনফার্ম দ্য রিলিজ অফ এ ভোলাটাইল সাবস্ট্যান্স ফ্রম দ্য রাইপেন্ড অরেঞ্জেস। পাকা লেবু থেকে এক প্রকার ভোলাটাইল উদ্বায়ী বস্তু উপস্থিতির কথা উল্লেখ করে, দ্যাট হেস্টেন্ড দ্য রাইপেনিং অফ স্টোর্ড আনরাইপেন্ড ব্যানানাস, যেটা মূলত ফলের বা ফলকে পাকার যে ফল পাকার যে প্রক্রিয়া সেটাকে ত্বরান্বিত করে, দ্যাট হেস্টেন্ড দ্য রাইপেনিং অফ স্টোর্ড আনরাইপেন্ড ব্যানানাস। লেটার দিস ভোলাটাইল সাবস্ট্যান্স, এই উদ্বায়ী বস্তুকে, ইট ওয়াজ আইডেন্টিফাইড অ্যাজ ইথিলিন, আ গ্যাসিয়াস, বলা যেতে পারে যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। ডিসকভারি অফ ABA অর্থাৎ অ্যাবসাইসিক অ্যাসিড ডিউরিং মিড 1960, 3 independent researchers reported the purification and chemical characterization of 3 different kinds of inhibitors: inhibitor B, abscission 2, and dormine. Later all the 3 were proved to be chemically identical. বলছে এই 1960-এর মাঝে সাধারণত কিছু বিজ্ঞানী এক প্রকার রাসায়নিক, বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থ, 3 প্রকার, এখানে 3 প্রকার রাসায়নিক পদার্থের কথা বলা হয়েছে, 3 প্রকার রাসায়নিক পদার্থকে পৃথক করে এবং আলাদা আলাদা করে নামকরণ করা হয়, ইনহিবিটর বি বলে, অ্যাবসিশন 2 বলে এবং ডরমিন বলে। কিন্তু পরবর্তীকালে গবেষণা করে দেখা গেল এই 3টে একই জিনিস, এবং ইট ওয়াজ জেনারেলি টার্মড অ্যাজ অ্যাবসিসিক অ্যাসিড, ABA সংক্ষেপে বলা হচ্ছে। এটি গ্রোথ ইনহিবিটর রূপে কাজ করে। অ্যাবসিশন মানে মোচন, এর প্রধান কাজ নামেই আছে, ঠিক আছে। একটু এগিয়ে যাব। আচ্ছা,